বাংলা শ্রেষ্ঠ সন্তানেরা প্রফেসর ফিরোজা বেগম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক শহীদ নূর মোহাম্মদ 1936 সালের 26শে ফেব্রুয়ারি যশোর জেলার নড়াইল থানার মহেশখালী গ্রামে জন্মগ্রহণ করে। তার পিতা মোহাম্মদ আমানত শেখ ছিলেন একজন অবস্থাপন্ন কৃষক। মাতার নাম জেনায়েতুন্নেসা খাতুন। নূর মোহাম্মদ ছিলেন পিতামাতার একমাত্র সন্তান, তাদের আদরের দুলাল, নয়নের মণি। নূর মোহাম্মদ ছেলেবেলা থেকেই অত্যন্ত চঞ্চল ও অস্থির প্রকৃতির। পারিবারিক কোনো বিধিনিষেধে তিনি কখনোই আবদ্ধ ছিলেন না। তার সব চাহিদা তাৎক্ষণিকভাবে পূর্ণ করা হতো। লাগামহীন আদর স্নেহ পাবার ফলে নূর মোহাম্মদের মধ্যে বাস্তবতা সম্পর্কে ধারণা সৃষ্টি হয়নি। পিতামাতা তার জন্য যথেষ্ট অর্থ সম্পদ রেখে গেলেও লেখাপড়ার বিষয়ে তিনি সচেতন ছিলেন না। ফলে বাস্তববোধ বর্জিত ও স্বল্প শিক্ষিত নূর মোহাম্মদ পিতামাতার মৃত্যুর পরপরই লাগামহীন খরচ করার ফলে প্রায় নিঃস্ব হয়ে পড়ে। দারিদ্র্যের করাল থাবা থেকে মুক্তির জন্য একসময় নূর মোহাম্মদ গৃহত্যাগ করে। সুঠাম দেহের অধিকারী নূর মোহাম্মদ তারপর আনসার বাহিনীতে যোগ দেয়। সেখানে শারীরিক প্রশিক্ষণ এবং নিয়ম শৃঙ্খলার কড়াকড়িতে নূর মোহাম্মদ অভ্যস্ত হয়ে যায়। তাছাড়া নূর মোহাম্মদ ছিলেন যথেষ্ট সাংস্কৃতিক গুণাবলীর অধিকারী। তার প্রশিক্ষণ, সাংস্কৃতিক গুণাবলী ও নিয়ম শৃঙ্খলার প্রতি আনুগত্য তাকে পরবর্তীকালে জীবনে প্রভূত সহায়তা করেছিল। নিজ গ্রামের মেয়ে তোতাল বিবির সাথে তার বিবাহ সম্পন্ন হওয়ার পর নূর মোহাম্মদকে বাস্তবকে আরও গভীরভাবে অনুভব করেন। একসময় বিষয় সম্পত্তি শূন্যের কোঠায়, অন্যদিকে প্রয়োজনীয় শিক্ষার অভাব। অবশেষে তিনি 1949 সালের 14ই মার্চ পাকিস্তান নিয়ে স্থানীয় আনসার বাহিনীতে যোগদান করেন। তখন তার বয়স মাত্র 23 বছর। 1959 সালে 3 ডিসেম্বর দিনাজপুর সেক্রেটারিয়ে তার পোস্টিং হয়। 1970-এর 1 জুলাই পর্যন্ত নূর মোহাম্মদ দিনাজপুরেই কর্মরত ছিলেন। 1970-এর পরে তিনি যশোর সেক্টর হেডকোয়ার্টারে বদলি হয়ে আসেন। 1970-এ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় সংসদের 2/3 আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও পাক সরকার ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা করে। নানা ধরনের অযৌক্তিক যুক্তি দেখিয়ে ইয়াহিয়া ভুট্টো গং বাঙালিদের হাতে ক্ষমতা প্রদান করতে অযথা বিলম্ব করতে থাকে। জাতীয় পরিষদ অধিবেশনে আহ্বান করা থেকেও ইয়াহিয়া সরকার বিরত থাকে। ক্রমে পাকিস্তান শাসক চক্রের আচরণে এক কথা সুস্পষ্ট হয়ে ওঠে যে তারা যে কোনো কৌশলে হোক ক্ষমতা কুক্ষিগত করে রাখবে। বাঙালির ন্যায্য অধিকার ও দাবিকে তারা কোনোভাবে প্রতিষ্ঠিত করতে দেবে না। এরূপ এক সংকটময় অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে নূর মোহাম্মদ শেখ যথেষ্ট সতর্ক ছিলেন। একজন সংস্কৃত সেবী হিসাবে দেশপ্রেম, জাতীয়তাবাদী সংগ্রাম প্রভৃতি বিষয় সম্পর্কে তার স্বচ্ছ ধারণা ছিল। বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুরের নেতৃত্বে বাঙালিদের ন্যায্য অধিকার ও সকল প্রকার দাবি আদায়ের আন্দোলনের ব্যাপারে নূর মোহাম্মদের গভীরভাবে সচেতন ছিলেন। অবশেষে 1971 সালে ভয়াল 25শে মার্চ বাঙালি বুঝতে পারে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ছাড়া তাদের কোনো পথ খোলা নেই। পাক বাহিনী পরিকল্পিত পূর্ব পাকিস্তানের রাইফেলস বাহিনীর অফিসার ও জওয়ান সেনাবাহিনী পুলিশ সদস্যদের উপর প্রথমেই আক্রমণ চালায়। অতর্কিত হামলায় অনেকে নিহত হন, অনেকে পালিয়ে যায়। প্রতিরক্ষা বাহিনীর পলাতক সদস্যরা পরবর্তী সময়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে। পাক বাহিনীর বর্বরোচিত আচরণের সকল বাঙালিদের মতো ক্ষুব্ধ ও ব্যথিত নূর মোহাম্মদ মাতৃভূমির মুক্তির উপায় খুঁজতে থাকেন এবং একসময় মুক্তিযুদ্ধে যোগদান করে। সেনাবাহিনীতে চাকুরিকালীন সময়ে নূর মোহাম্মদ শেখ পশ্চিমা সংখ্যাগরিষ্ঠ অফিসারদের মানসিকতা সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হন। বাঙালিদের তারা নিকৃষ্ট শ্রেণীর মানুষ হিসাবে অবজ্ঞাই শুধু করেননি, বাঙালি নেতা সম্পর্কেও তারা যখন তখন অশ্রাব্য ও অসম্মানজনক উক্তি করেছে। পাকিস্তানিদের এই দাম্ভিক আচরণের সমুচিত জবাব দেওয়ার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে নূর মোহাম্মদ পাকিস্তানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টর যুদ্ধরত ছিলেন। সাবেক ইপিআরের বাঙালি সৈনিকদের নিয়ে তার কোম্পানিটি গঠিত হয়েছিল। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সৈনিক নূর মোহাম্মদ শেখকে অধিনায়ক করে যশোরের গোয়ালঘাটি গ্রামের সামনে স্থায়ী টহল বসানো হয়। গুটিপুরে পাকিস্তান বাহিনীর স্থায়ী ক্যাম্পের ওপর সতর্ক দৃষ্টি রাখা আর মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই টহলের ব্যবস্থা করা হয়েছিল। 1971 সালের এপ্রিলে থেকে 15ই আগস্ট পর্যন্ত মেজর আবু ওসমান চৌধুরী এবং 15ই আগস্ট থেকে 1971-এর ডিসেম্বর পর্যন্ত মেজর এম এ মঞ্জুর 8 নং সেক্টরের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। 5 সেপ্টেম্বর রবিবার ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ তার 2 সঙ্গীসহ টহলরত ছিলেন। ওদিকে গুটিপুর থানার
ঘাঁটির সৈন্যদের নিয়ে তার সঙ্গী সিপাহী মোস্তফা ও সিপাহী নান্নুকে নিয়ে নূর মোহাম্মদ শেখ তীক্ষ্ণ দৃষ্টি রাখছিলেন। জায়গাটি ছিল নিরাপদ ও গাছপালা দিয়ে ঘেরা, তথাপিও দুর্ভাগ্যক্রমে শত্রু সেনারা মুক্তিযোদ্ধাদের এই টহল দেয়া টের পেয়ে যায়। তারা মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ঘাঁটির আক্রমণের জন্য 3 দিক থেকে অগ্রসর হতে থাকে। নূর মোহাম্মদ শেখ যখন বুঝতে পারল তারা পাক বাহিনী সেনাদের দ্বারা ঘেরাও হয়ে গেছে, তখন টহল থেকে পালানো ছাড়া তাদের বাঁচার কোনো উপায় ছিল না। ইতিমধ্যে নূর মোহাম্মদ টহলবাহিনী আক্রান্ত হবার খবর মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটিতেও পৌঁছে গেছে। তারা নিরাপদে টহলকে ফেরত আনার প্রচেষ্টা চালায়, কিন্তু চারদিক থেকে শত্রু সেনা তাদের সেখানেও ঘেরাও করেছিল। তাতে টহল বাহিনীকে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে দাঁড়ায়। অপরদিকে পাক বাহিনী সুবিধামতো জায়গা থেকে গুলি ছুটতে থাকে। গাছপালার আড়ালে থাকার কারণে শত্রু সেনারা টহলের প্রকৃত অবস্থান ধরতে পারেনি। ফলে মুক্তিযোদ্ধা ও সহযোদ্ধাদের নিয়ে নূর মোহাম্মদ ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিলেন। তাদের রক্ষার জন্য মুক্তিবাহিনীর প্রতিরক্ষা ঘাঁটি থেকে পাকিস্তানি বাহিনীর উপর পাল্টা আক্রমণ করা হয়। পাক বাহিনী সংখ্যায় ছিল অনেক বেশি এবং বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল তারা। অপরপক্ষে নূর মোহাম্মদের নেতৃত্বে টহলের একমাত্র সম্ভব ছিল হালকা একটি মেশিন গান। অধিনায়ক নূর মোহাম্মদ তার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। সহযোদ্ধাদের জীবন ও মেশিন গানটিকে রক্ষা করার জন্য তিনি অস্থির হয়ে ওঠেন। তার একমাত্র চিন্তা ছিল শত্রুর ত্রিমুখী আক্রমণের মধ্য দিয়ে কীভাবে কৌশলে নিরাপদ স্থানে পৌঁছানো যায়। এরূপ জটিল পরিস্থিতিতে সিপাহী নান্নু মিয়া গুলিতে আহত হন, কিন্তু নূর মোহাম্মদ এতেও হতোদ্যম হননি। তিনি আহত নান্নু মিয়াকে কাঁধে নিয়ে মেশিন গানটি হাতে তুলে নেন। সিপাহী মোস্তফার হাতে রাইফেল। নূর মোহাম্মদ কৌশলে পিছু হটতেছিলেন। শত্রু সেনারা মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা জানতে না পেরে এবং টহলের পিছু হটা সঠিক ধরতে না পেরে এলোপাথারি গুলি ছুড়তে থাকেন। টহলও ডানে বাঁয়ে গুলি চালাতে চালাতে কিছু পিছু হাঁটতে থাকে। সহসায় 2 ইঞ্চি মোটরের একটি গোলা এসে নূর মোহাম্মদের হাঁটু চূর্ণবিচূর্ণ করে দেয়। এরপর পরিণতি বুঝতে পেরে নূর মোহাম্মদ নিজের দায়িত্বের সম্পর্কে আরেকটু সচেতন হয়ে উঠলেন। তিনি সিপাহী মোস্তফাকে তার লোডেড রাইফেলটি তাকে দিয়ে আহত নান্নু মিয়াকে মেশিনগানটি নিয়ে পেছনে যেতে বললেন। যুদ্ধের অতি প্রয়োজনীয় মূল্যবান মেশিনগানটি রক্ষা করা তার জীবনের জন্য অধিক মূল্যবান মনে করেছিলেন তিনি। নূরের প্রস্তাবে মোস্তফা রাজি হতে চাইলেন না। আহত অচল সহযোদ্ধাকে মৃত্যুর মুখে ফেলে যেতে তারা মন সায় দিচ্ছিল না, কিন্তু অধিনায়ক নূরের কঠোর নির্দেশে নান্নু মিয়া পিছু হটতে বাধ্য হন। নূর বুঝতে পেরেছিলেন এই অবস্থায় তার মৃত্যু অবধারিত, তাই সে ভাবনা তাকে বিচলিত করেনি। তার সমস্ত আত্মায় একটাই সুরই প্রতিধ্বনিত হচ্ছিল বারবার, তা হলো দেশকে শত্রুমুক্ত করতে হবে। বিচূর্ণ হাঁটু, কাঁধে গুলি লেগে অবিরাম রক্তক্ষরণ চলছে। নূরের বাঁচার কোনো আশা নেই, তবুও তিনি বারবার মোস্তফাকে বলছিলেন, আবেগতাড়িত হয়ে কাজ করার সময় নয় এটা। তুমি মেশিনগান আর নান্নু মিয়াকে নিয়ে চলে যাও। দেশকে মুক্ত করার জন্য আমরা যুদ্ধ করছি, যুদ্ধ চলবে, শতপ্রাণ বিসর্জন হবে, সবাইকে বাঁচতে হবে, এমন কোনো কথা নেই। আমি মরে গেলেও তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, দেশকে স্বাধীন করবে। তোমরা নিরাপদে ফিরে যাওয়া পর্যন্ত আমি রাইফেল দিয়ে কভার দিব। মেশিনগান আর আহত নান্নু মিয়াকে নিয়ে মোস্তফাকে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আহত যন্ত্রণাক্লিষ্ট নূর মোহাম্মদ শত্রুদের দিকে গুলি ছুড়তে থাকে। শত্রুদের দৃষ্টিকে বিভ্রান্ত করে তার দিকে শত্রুর দৃষ্টি ফিরিয়ে আনার জন্য নূর মোহাম্মদ শত্রু সেনাদেরকে লক্ষ্য করে অনবরত গুলি ছুড়তে থাকে। এর ফলে নূর মোহাম্মদ শেখের উপর শত্রুর দৃষ্টি নিবদ্ধ হয়। তারপর তাকে লক্ষ্য করেই শত্রু সেনারা বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে থাকে। টহল অধিনায়ক ল্যান্স নায়েক নূর মোহাম্মদ তৎক্ষণিক কৌশল ও বিচক্ষণ সিদ্ধান্তের জন্য তার 2 সহযোদ্ধা মেশিনগান সহ নিরাপদ ঘাঁটিতে ফিরে যেতে সক্ষম হন। দুর্দান্ত বীর সেনানীর মতো উঁচু শিরে যুদ্ধ করতে করতে একসময় অতিরিক্ত রক্তক্ষরণে নূর মোহাম্মদ মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং ঘণ্টাখানেক ব্যাপক প্রস্তুতি নিয়ে সুসংগঠিত হয়ে মুক্তিযোদ্ধারা শক্তিশালী প্রতিরোধ সম্পন্ন বাহিনী নিয়ে শত্রু বাহিনীকে আক্রমণ করে। এই আক্রমণে পাক বাহিনী পিছু হটে পালিয়ে যায়। বিজয়ী মুক্তি সেনারা শত্রুমুক্ত স্থানে তাদের সহযোদ্ধা নূর মোহাম্মদের লাশ খুঁজে পায়। হিংস্র ক্ষুব্ধ বর্বর পাক বাহিনী নূর মোহাম্মদের উপর এত ক্ষিপ্ত ছিলেন যে তারা তার সারা শরীরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে যায়। তার চোখ দুটিও বেয়নেট দিয়ে খুঁচিয়ে তুলে ফেলে। রক্তের অক্ষরে লেখা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ চিরজীবী। তিনি অমর হয়ে থাকবেন তার মহান কীর্তির জন্য। সকল বাঙালির হৃদয়ের মণিকোঠায় স্বর্ণ গোলাপের মতো প্রস্ফুটিত হয়ে থাকবেন তিনি। নজিরবিহীন আত্মদানের স্বাক্ষর রেখে গেছেন নূর মোহাম্মদ শেখ। জাতীয় বীর হিসাবে কোটি কোটি বাঙালির ভালোবাসার মৃত্যুহীন জীবন লাভ করেছেন তিনি। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম শ্রেষ্ঠ কারিগর নূর মোহাম্মদের কাছে দেশ ও দেশের মানুষ ছিল প্রাণের চেয়েও অনেক বেশি প্রিয়। সে স্বাক্ষর তিনি রেখে গেছেন তার কর্মে।
তার রক্তের মূল্য অর্জিত স্বাধীন বাংলার জনগণ কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তাকে প্রদান করেছে সর্বশ্রেষ্ঠ সম্মান বীরশ্রেষ্ঠ। যাদের মহান আত্মত্যাগে আমরা এই স্বাধীন দেশ লাভ করেছি, তাদের আদর্শ হোক আজকের সমাজের সকল শ্রেণীর জনগণের অনুকরণীয়। আত্মস্বার্থ চিন্তায় দেশের এবং দেশের মানুষের অমঙ্গল যাতে না ঘটে, সেই ব্রত যেন হয় আজকের দিনে আমাদের সকলের পালনীয়। এইসব ক্ষণজন্ম সোনার ছেলেদের অমর আত্মা মিশে আছে নিজের স্বাধীন স্বদেশের স্নিগ্ধ শ্যামলিমায়। তাদের কথা স্মরণ রেখে সুখী সুন্দর দেশ গড়ব আমরা, এ হোক আমাদের অঙ্গীকার।